নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ, আপনারা দেখছেন গ্রাউন্ড রিপোর্ট। আজকে গ্রাউন্ড রিপোর্টে দুটো বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমার্ধে 7টা থেকে 7:30 সরস্বতী পুজো এবং সরস্বতী পুজোর কে কেন্দ্র করে বাংলার যে বাঙালিয়ানায় পরিবর্তন হলো তাই নিয়ে আলোচনা করব। এবং দ্বিতীয়ার্ধে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। একটু পজ নিয়ে বললাম, কারণ এই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে বারবার কোথাও পজ পড়েছে। এই পজ কার জন্য? অর্থাৎ লগ্নিতে পজ পড়েছে, লগ্নিতে বিরতি হয়েছে। কেন? কত লক্ষ লক্ষ কোটি টাকা নাকি লগ্নি হচ্ছে বাংলায়, তার একটি পয়সা আমি আপনি দেখতে পেয়েছি। দিনের দুটো সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে শুরু করছি গ্রাউন্ড রিপোর্ট। প্রথমেই আজ বাংলায় সরস্বতী পুজো নিয়ে যে চিত্র আমরা দেখলাম, যে ছবি আমরা দেখলাম, তা আমাদেরকে ভাবাচ্ছে, আমাদের বাঙালিয়ানাকে রীতিমতো আঘাত করছে। জানেন তো, এককালে এই সরস্বতী পুজো, যদি হাতে খড়ি পর্বটা বাদ দিই, তাহলে এটা ছিল ছোটদের। সরস্বতী পুজো মানে বড় সাজার দিন। অর্থাৎ আমরা যারা ছোট ছিলাম, পুচকে পুচকে ছিলাম, আমাদের কাছে এই সরস্বতী পুজোই ছিল বড় সাজার দিন। একদিন নিজেদেরকে একটু বড় বড় মনে হতো। আর বড়দের কাছে, যখন আমরা কলেজে উঠলাম, বড়দের কাছে সেদিন ছিল খুল্লাম খুল্লা প্রেমে পড়ার দিন। কারণ সরস্বতী পুজো মানেই তো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। মায়ের নতুন শাড়ির কুচি ধরে স্কুল থেকে বাড়ির পথে ছোটার স্মৃতি আজও অমলিন অনেকের কাছে। কারো কাছে আবার এই সরস্বতী পুজো মানে পাড়ার মণ্ডপে অঞ্জলি দিতে গিয়ে কোনো এক বাসন্তিকার দিকে অপলক তাকিয়ে থাকার সুখ। আমি আপনি আমরা এভাবেই সরস্বতী পুজো কাটিয়েছি। আমরা এভাবেই সরস্বতী পুজোতে উৎসাহ নিয়ে আনন্দের সঙ্গে সারা দিনটা জমিয়ে হুল্লোড় করেছি। সময় বদলেছে, আর এই উদযাপনেও বদল এসেছে। ওই যে লুকিয়ে নারকেল কুল খাওয়া কিংবা স্কুলে যাওয়ার নাম করে বেপাড়ার মণ্ডপে গিয়ে ভিড় জমানো, এগুলো এখন আর নেই। এগুলোর বদলে এখন যে সংস্কৃতি বাংলায় দেখতে পাচ্ছি আমরা, তার রীতিমতো ভাবাচ্ছে আমাদের। এর আগেও সরস্বতী পুজোর সঙ্গে দূর দূরান্তের রাজনীতির কোনো ছোঁয়া ছিল না। মাইলের পর মাইল রাজনীতি ছিল না। সরস্বতী পুজো ছিল, আনন্দ ছিল, উল্লাস ছিল, প্রেমে পড়া ছিল, বাগদেবীর আরাধনা ছিল, রাজনীতি ছিল না। আর এখন কোথাও বাগদেবীর আরাধনাতেই সেই আরাধনা ঢাকা পড়ে যাচ্ছে রাজনৈতিক জমি দখলের লড়াইয়ে। গত 3 দিন ধরে ধাপে ধাপে বাংলায় সরস্বতী পুজোর নামে যে রাজনৈতিক চাপানোতর তৈরি হয়েছে, তার রীতিমতো লজ্জাজনক। আপনি কখনো ভেবেছিলেন যে পুজো হবে পুলিশি পাহারায়? সরস্বতী পুজো হবে, পুলিশ পাহারা দেবে বাইরে? কখনো ভেবেছিলেন র্যাফ নামিয়ে পুজো পাহারা দিতে হবে, কারণ তৃণমূল এবং বিজেপির লোকেরা ঝামেলা করবে, সেই ঝামেলা তারা যাতে না করতে পারে তাই র্যাফ নামবে? এই সংস্কৃতি বাংলায় কে আনলো? রাজনীতির জমি দখলের লড়াইয়ে ধর্ম মিলিয়ে বাঙালিয়ানার 12টা কারা বাজাচ্ছে? এই প্রশ্ন আমরা আজ করছি যে বাঙালিয়ানার 12টা কারা বাজালো? কারা বদলে দিতে চাইছে আমাদের মন, আমাদের প্রাণ, আমাদের বাঙালি মননকে? বাগদেবীর আরাধনার দিন, এই প্রশ্ন আমরা সরাসরি রাখছি বাংলার মানুষের কাছে, বাংলার রাজনৈতিক নেতাদের কাছে। আমাদের বাঙালিয়ানা, আমাদের বাঙালি মননকে কেন বদলাচ্ছেন? কেন বদলে দিচ্ছেন? কয়েকটা ভোটের জন্য? উত্তরটা আমরা আম জনতা সবাই জানি। তবু জানেন, আমরা কিছু করতে পারি না। আজ দিনভর যা হলো তাতে আমরা বাঙালিরা সবচেয়ে বেশি আহত হয়েছি। আর বিশ্বাস করুন, বাঙালির ধর্ম হয় না, বাঙালি মানে বাঙালি। আজ আমাদের বাঙালি সত্তায় আঘাত করা হয়েছে স্রেফ রাজনৈতিক স্বার্থে। এর জবাব কে দেবে? এই যে আজকে বাঙালি আনাকে ছোট করলেন, বাঙালির সত্তাকে ছোট করলেন, এর জবাব আপনাদের দিতে হবে। এই ঘটনার সূত্রপাত কলকাতার যোগেশচন্দ্র কলেজ থেকে। হাইকোর্টের নির্দেশে কড়া পুলিশি পাহারায় যোগেশচন্দ্র আইন কলেজে রবিবার সরস্বতী পুজো করা হলো। পড়ুয়ারা কিন্তু এটা চাননি। পড়ুয়ারা চেয়েছিলেন বিতর্কে ইতি ঘটুক, কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। রবিবার দুপুরে বিক্ষোভ দেখালেন যোগেশচন্দ্র ডে কলেজের পড়ুয়াদের একাংশ। তাদের দাবি, ক্যাম্পাসের ভেতর পুজো করতে দেওয়া হয়নি তাদের।
বাধ্য হয়ে কলেজের বাইরে ইন্দ্রাণী পার্কের সামনে পুজোর আয়োজন করেন তারা। এই নিয়ে তারা আঙুল তুলেছেন কলেজের অধ্যক্ষ পঙ্কজ রায়ের দিকে। অন্যদিকে এই অধ্যক্ষ কলেজের ভেতরে নিজের উদ্যোগে ছোট্ট একটি প্রতিমা বসিয়ে পুজো করেছেন। পড়ুয়াদের অভিযোগ যে তিনি পুজো করতে দেননি, আর পঙ্কজ রায় বলছেন হাইকোর্টের নির্দেশে পুজোর জন্য কমিটি তিনি গড়ে দিয়েছেন, টাকা দিয়েছেন, তারপরেও তাকে পুজো নিয়ে কিছুই জানানো হয়নি। সেই টাকা কোথায় কিভাবে খরচ হয়েছে তাও তিনি জানেন না। রবিবার দুপুরে যোগেশচন্দ্র কলেজ ক্যাম্পাসের ভেতরে যখন আইন বিভাগের পুজো চলছে, তখন বাইরে ব্যানার টাঙিয়ে ডে কলেজের পড়ুয়ারা লিখেছেন অধ্যক্ষ পঙ্কজ রায় বিজেপির দালাল। পড়ুয়াদের দাবি নোংরা রাজনীতির কারণেই তারা ক্যাম্পাসের বাইরে পুজো করতে বাধ্য হয়েছেন। পঙ্কজ রায়কে রীতিমতো বিজেপির দালাল বলেও তারা কটাক্ষ করেছেন। এই ব্যানার পড়েছিল, ব্যানারে এই কথা লেখা ছিল। এদিকে এই পুজো দেখতে গতকাল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু গিয়েছিলেন এবং তাতে আরেক গেল, কারণ রবিবার তাকে ঘিরেই চলল বিক্ষোভ। অভিযোগ তৃণমূল কংগ্রেসের ছাত্রনেতা ধর্ষণের হুমকি দিয়েছে। ভাবুন, তৃণমূল কংগ্রেসের এক ছাত্র নেতা, তার সাহস কি করে হয় এভাবে ধর্ষণের হুমকি দেওয়া? কি অভিযোগ শোনাবো। আমরা যে নিরাপত্তাহীনতায় ভুগছি সেটা আমরা ওনাকে জানাতে চাই। আমাদের পুলিশি প্রোটেকশন থাকা সত্ত্বেও আমাদেরকে যে ডেথ থ্রেট, রেপ থ্রেট, বাস তুলে মারার হুমকি দিয়েছে, আমরা একদমই সেফ ফিল করছি না। আপনারাই বলুন, আজকে সরস্বতী পুজো বলে বাইরে তো পুলিশ আছে, কালকেও কি থাকবে পুলিশ? আমাদেরকে তো কলেজে আসতে হবে, তাহলে সেই নিরাপত্তার জন্য আমরা কথা বলতে চাই। আমরা দাবি করছি পুলিশ থাকার পরেও যখন আমাদেরকে এসে এরকম বাস তুলে মারার হুমকি দিয়েছে এবং হাইকোর্টের রায় তারা মানেনি, তারপরে তাদের জন্য কি স্টেপ নেওয়া হবে? হাইকোর্টের রায় বেরোনোর পর সেই দিনই রাতে আমরা 4টে বাজে যখন ফিরছিলাম তখন আমাদেরকে বাস তুলে মারার হুমকি দেওয়া হয়। হাইকোর্টের রায় ভঙ্গ করে তারা ভেতরে প্রবেশ করে এবং পুলিশ থাকাকালীন এটা হয়। তাহলে পুলিশ তখন কি করছিল? আর আমরা যখন বাড়ি ফিরবো এখন মেয়েরা, আমাদের প্রোটেকশন তো সরস্বতী পুজো অবধি, তারপর আমাদের দায়িত্ব কে নেবে? বাগদেবীর আরাধনা করবেন, বাগদেবীকে পুজো করবেন, আর অন্যদিকে মহিলাদের, ছাত্রীদের ধর্ষণের হুমকি দেবেন। শাসক দলের ছাত্র নেতারা এত সাহস পাচ্ছেন কোথা থেকে? কে ব্যাকস্ট্রিট থেকে নাকি কালীঘাট থেকে? এই প্রশ্ন করার ধক কারো কেন নেই? ব্রাত্য বসু সেদিন গিয়েছিলেন, ব্রাত্য বসু সেখানে ছাত্রছাত্রীদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন এবং যে ছবিটা, আমি আমার সহকর্মীদের বলবো সেই ছবিটা দেখানোর, ঠেলাঠেলি, মিডিয়ার ভিড়। সরস্বতী পুজোতে মিডিয়া আসবে, মিডিয়া কভার করতে আসবে, হাসি মুখে আসবে, প্রসাদ খাবে। এই ছবি দেখবো না সরস্বতী পুজোতে। রাইট নেই কোন নেতার কিংবা কোন সংগঠনের, কোন রাজনৈতিক দলের বাঙালির সরস্বতী পুজোর সঙ্গে এমন করা। এটা রাজনৈতিক ভোটের মঞ্চ নয়, এটা বাঙালি মননের উদযাপন, আরাধনার মঞ্চ। এখানে রাজনীতি বরদাস্ত করা হবে না। দীর্ঘক্ষণ ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন ব্রাত্য বসু। তারপর শিক্ষামন্ত্রী কি বলেন জানেন? এই শিক্ষামন্ত্রী কি বলেছেন জানেন? শুনুন। আজকে তো পুজোর দিন, আজকে দাবি দেওয়ার দিন না। যদি দাবি দেওয়া থাকে প্রিন্সিপালকে জানা, প্রিন্সিপাল সাহেব আমি বসে সলভ করবো। ওরা তো কথা বলতে চাইছে না, ওরা তো আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। ভালো করে যে ছবিটা দেখান। কেউ অধ্যক্ষকে বলছেন বিজেপির দালাল, তৃণমূল ছাত্র পরিষদের নেতা ধর্ষণের হুমকি দিচ্ছেন, হাইকোর্টের নির্দেশে পুজো হচ্ছে পুলিশি প্রহরায়। এ সংস্কৃতি আমাদের বাংলার নয়, কোনোদিন ছিল না। খোদ যোগেশচন্দ্র কলেজের পড়ুয়ারা, প্রাক্তনীরা, তারাই এ কথা বলছেন। তারা বলছেন এই সময়টাকে তারা চেনেন না, এমনটা কোনো দিনও এর আগে হয়নি। শুনুন। আমি যখন ক্লাস করতাম, আমার ক্লাস করার মধ্যে কোনোদিনই এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ছাত্র আইনের
নিয়ে পড়াশোনা করেন, সেই জায়গায় আপনাদের আদালতের দ্বারস্থ হতে হলো পুজো করার জন্য, কি বলবেন? এটা এই ব্যাপারে আমি কিছু বলতে চাই না, এটা আমি কিছু না না, আপনি তো প্রাক্তনী, এখানে পড়েছেন, তা আপনাদের সময় কি এরকম ধরনের কোনো সময় ঘটনা ঘটেছিল? আমাদের সময় কোনোদিনই এরকম ঘটনা ঘটেনি। হরিণঘাটায় র্যাফ নামিয়ে স্কুলে সরস্বতী পুজো হলো জানেন। দাসপোলডাঙ্গা প্রাথমিক স্কুলে রীতিমতো পুলিশের প্রহরায় পুজো করতে হলো। কোনোদিনও শুনেছেন এমন ঘটনা? পুলিশ পাহারা দেবে, ভেতরে কচিকাচারা পুজো করবে। আরে সরস্বতী পুজো মানে ছাত্রছাত্রীদের আনন্দের দিন। সেই একটা দিন তারা আনন্দ করবে, হই হুল্লোড় করবে, এটাই তো দেখে এসেছি, এটাই তো সংস্কৃতি। বাইরে পুলিশ পাহারা দেবে, অভিভাবকরা বাড়িতে বসে রীতিমতো টাইম গুনবেন। এটা সরস্বতী পুজো হতে পারে? এটা বাংলার রীতি হতে পারে? অভিযোগ, কয়েকদিন ধরে ধর্মীয় উস্কানি দেয় এক যুবক। প্রধান শিক্ষককে নাকি হুমকিও দেওয়া হয়। রবিবার স্কুলে যান বিডিও ও হরিণঘাটা থানার ওসি। প্রশাসনের সহায়তায় আজ সরস্বতী পুজো হয়েছে এমনটা বলছে বিডিওর বক্তব্য শোনাবো। ইস্যু হয়েছিল, একটা ছোট ঘটনা ঘটেছিল, সেটা নিয়ে পুলিশ প্রশাসনের তরফ থেকেও বিভিন্নভাবে ওদেরকে নিয়ে বসা হয়েছিল এবং দুটো তরফেরই গ্রামের সমস্ত লোকজনই এসেছিল সেখানে, এবং আইসি সাহেবের ওইখানে বসার পরেও আমাদের বিডিও অফিসেও তাদেরকে নিয়ে বসা হয়েছিল এবং তাদের সম্মতিক্রমেই পুজোটা হচ্ছে এবং তারাও বলেছে তারা সম্প্রীতির বার্তাই বহন করতে চায়। বিগত দিনেও কোনোদিনও তাদের মধ্যে কোনো অশান্তি হয়নি, শান্তিপূর্ণভাবেই তারা বসবাস করেছে এবং আগামী দিনেও তারা শান্তিপূর্ণভাবেই থাকতে চায়। তো তাদের পুজো নিয়ে কোনো আপত্তি নেই এবং এই দুই দলের সম্মতি নিয়েই কিন্তু পুজোটা হচ্ছে। সেক্ষেত্রে একটা যেহেতু ছোট একটা ঘটনা ঘটেছে, সেই ক্ষেত্রে নিরাপত্তার ব্যবস্থা করা পুলিশ প্রশাসনের কর্তব্য, আর আমাদের সিভিল প্রশাসনও দেখছে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই ক্ষেত্রে সতর্কতা নেওয়ার জন্য। বিডিও সাহিবা তিনি তার মতো করে কথা বললেন, কিন্তু এই নিয়ে তৃণমূল এবং বিজেপির যে দ্বন্দ্ব রয়েছে তা একেবারে স্পষ্ট। এটা রাজনীতি নেই এটা বলবেন না, এর রন্ধে রন্ধে রাজনীতি লুকিয়ে রয়েছে এবং সেই রাজনীতির এক পক্ষের বক্তব্য আমরা শুনেছি, বিজেপির বক্তব্য আমরা শুনেছি। তৃণমূল কোনো বক্তব্য রাখেনি। বিজেপি কি বলছে শুনুন। লজ্জিত এবং দুঃখিত, তার কারণ আগামী দিনে এই সনাতনী মানুষরা যদি বাড়িতে লক্ষ্মী পূজাও করতে হয়, এই সরকারের আমলে, আজকে তৃণমূল যে সরকারটা চলছে পশ্চিমবাংলায়, এদের আমলে লক্ষ্মী পূজা করতে গেলেও প্রশাসনের কাছ থেকে আমার মনে হয় পারমিশন নিয়েও হয়তো পূজা করতে হতে পারে এই সনাতনী মানুষদের। তাই আমি সকল সনাতনী মানুষের উদ্দেশ্যে বলবো যে আপনারা এই বিষয়ে ভাবুন যে আগামী দিনে এই সরকার যে চলছে তার বিরুদ্ধে আপনারা এক হয়ে প্রতিবাদ করুন। তাই জানেন সমস্যাটা হচ্ছে, উনি পুরোটা বললেন, খুব সুন্দর কথা বলেছেন যে হ্যাঁ আমরা লজ্জিত, আমরাও লজ্জিত, কিন্তু ওই যে ওখানে উনি কোথাও একটা ধর্মের সঙ্গে জুড়ে দিচ্ছেন। আমরা বাঙালিরা কোনো দিন উৎসবের সঙ্গে ধর্মকে মেলাইনি, কিন্তু বিগত কয়েক বছর ধরে একেবারে যদি টু দ্য পয়েন্ট বলি, 2021-এর ইলেকশনের শুরু থেকে এই উৎসব আর ধর্ম মিলে যাচ্ছে। ক্রিসমাসে কেক কাটা হবে, সেই কেক সবাই খাবে। দুর্গাপুজোর প্রসাদ সবাই খাবে, ভোগ সবাই খাবে, ঈদের সিমুই সবাই খাবে। এটাই আমাদের ভারতবর্ষ, এটাই আমাদের বাংলা। তবে এই ভারতবর্ষ, এই বাংলাকে যারা বদলাবার চেষ্টা করছেন স্রেফ কয়েকটা ভোটের জন্য, স্রেফ টিকে থাকার জন্য, তারা ভারতের সঙ্গে গদ্দারি করছেন, তারা বাংলার সঙ্গে গদ্দারি করছেন। নন্দীগ্রাম মনে আছে? নন্দীগ্রাম, সেই নন্দীগ্রাম যার কথা 2007-এর পর থেকে বারবার শিরোনামে আমাদের লিখতে হয়েছে। আজ সরস্বতী পুজোর দিন সেই নন্দীগ্রাম আবার শিরোনামে। নন্দীগ্রামে সরস্বতী পুজোকে ঘিরে টিএমসি এবং এবিভিপির দ্বন্দ্ব। ভাবুন, একটি পুজো হবে তাই নিয়ে দুটি ছাত্র সংগঠন তাদের দ্বন্দ্ব। সীতানন্দ কলেজে পুজোর দায়িত্ব দেওয়া নিয়ে এই দ্বন্দ্ব রীতিমতো চরমে ওঠে। অভিযোগ, সুমন জানা নামে এক ছাত্রকে জোর করে দায়িত্ব দেওয়া হয়। টিএমসিপির বিরুদ্ধে এই অভিযোগ করছে এবিভিপি। তাদের অভিযোগ শোনাবো। আমাদের কলেজের সেমিনার হলে আমাদের একটা মিটিং ছিল সরস্বতী পুজোকে কেন্দ্র করে। সেখানে প্রিন্সিপাল এবং গভর্নমেন্টের সভাপতি এবং সমস্ত টিচিং নন টিচিং স্টাফ, অধ্যাপক অধ্যাপিকাদের নিয়ে আমাদের একটা
পুজোয় মিটিং হয় এবং সেখানে একটা ব্রতির বিষয় ওঠে এবং ব্রতি থেকে একটা কলেজের রানিং স্টুডেন্ট কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়, সে তার নাম ওঠে, সুমন জানা ছেলেটার নাম। সেখানে ব্রতি একটা ব্রতির নাম তুলে ধরা হয়, সেখানে স্যারও তার নাম নোট করে একটা খাতায়। কিন্তু আগামীকাল কলেজের কিছু তৃণমূলের দুষ্কৃতী বাহিনীরা সেখানে স্যারকে চাপ দিয়ে যে আমাদের টিএমসিপির পক্ষ থেকে যাতে ব্রতি করানো হয় একটা চাপ সৃষ্টি করছে, এবং এদের পুরোটাই কলেজের অভ্যন্তরে সরস্বতী পুজোর হওয়ার কথা ছিল, কিন্তু এদের তৃণমূলের দুটি গোষ্ঠী তাদের গোষ্ঠী কন্দনের কারণে আমাদের প্রিন্সিপাল স্যার বাধ্য করেন যে কলেজের মেন যে গেট আছে, মেন গেটের বাইরেই আমাদের প্যান্ডেলের কাজ হয়। বেশ, আর এবিভিপি কি বলছেন জানেন? এবিভিপি বলছে পুরো গোষ্ঠীটাই গোষ্ঠীদ্বন্দ্বই হচ্ছে তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেস বলছে প্রতিনিয়ত এবিভিপি গন্ডগোল করার চেষ্টা করছে, তাই পাল্টা তারাও গন্ডগোল করছে। পুলিশি প্রহরায় এবার পুজোর আয়োজন করা হয়েছে সীতানন্দ কলেজে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ শুনুন। শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ জীবন, দেশপ্রেম, এই তিনটি মূল মন্ত্র নিয়েই তৃণমূল ছাত্র পরিষদ চলে। তাই বলি, দেখুন, যারা এই অভিযোগ করছে, প্রথমেই বলি কলেজে রাজনীতি করার তাদের কোনো অধিকার নেই, কারণ তারা কোনো রেজিস্টার ছাত্র সংগঠনই নয়। তারা হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসেছে, তারা চলছে এক প্রকার বিজেপির উস্কানিতে চলছে। এবিভিপি বলে সীতানন্দ কলেজে কোনো সংগঠন নেই, রেজিস্টার করা নেই, তাই এরা অবৈধ, এরা কোনো দাবি করতে পারে না। আর নন্দীগ্রাম কলেজে কোনো গোষ্ঠীকন্দল নেই, আমরা প্রত্যেকেই তৃণমূল ছাত্র পরিষদের একনিষ্ঠ কর্মী। কলেজ সমস্যা কোথায় জানেন? এই যে শুরু করলো না, এই বাচ্চা ছেলেটি শুরু করলো ছাত্র নেতা, বড় হয়ে হবে জননেতা, কোনোদিন হবে না, কোনোদিন জননেতা হবে না। এই যে প্রথমে 3টে শব্দ দিয়ে শুরু করলো, দেশপ্রেম, শিক্ষায় অগ্রগতি, এর একটার মানেও এরা বোঝে না। বুঝলে বুঝতো যখন এদের দ্বন্দ্বের কারণে এদের কলেজের সরস্বতী পুজো করতে হয় বাইরে পুলিশ দাঁড় করিয়ে, তখন এরা এই 3টি শব্দের একটা শব্দেরও মানে বোঝেনি বলেই বাইরে পুলিশ দাঁড়িয়ে রয়েছে। বুঝলে বাইরে পুলিশ দাঁড়াতো না। এদের দিয়ে কোনো দিন ভালো কাজ পাবেন না, দ্বন্দ্ব পাবেন, মারামারি পাবেন, গুন্ডামি পাবেন, বাঙালি সংস্কৃতিকে ধ্বংস করে দেবে এরা। কিন্তু এরা বাঙালির হয়ে কোনোদিন কথা বলবে না। আর মনে রাখবেন, বাঙালির ধর্ম হয় না। এই বাংলা এমন একটি ভাষা যার জন্য মানুষ রক্ত পর্যন্ত দিয়েছে। এবার যাই চলুন বিশ্বভারতীতে, কারণ সেখানে আবার আরেক দ্বন্দ্ব। সেই দ্বন্দ্বতে রীতিমতো রবীন্দ্রনাথ ঠাকুরকে নামিয়ে আনা হয়েছে, কারণ এবছর প্রথা ভেঙে বিশ্বভারতী ক্যাম্পাসে সরস্বতী পুজো করার অভিযোগ উঠেছে। শান্তিনিকেতনের শান্তিশ্রী ছাত্রাবাসে এই অভিযোগ। আর ঘটনার কথা জানাজানি হতেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রীতিমতো চাঞ্চল্য পড়ে যায়। তীব্র নিন্দা করেন প্রাক্তনীরা, আশ্রমিকরা তারাও নিন্দা করেন। এখনো পর্যন্ত বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে কোন রকম বক্তব্য পাওয়া যায়নি। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুর ব্রহ্ম উপাসনার মধ্য দিয়ে প্রতিষ্ঠা করেছিলেন, তাই এখানে কোনো মূর্তি পুজো হয় না, এমনটাই আশ্রমিকরা বলছেন, এমনটাই প্রাক্তনীরা বলছেন। আমার মনে হয় না, পার্সোনালি ব্যক্তিগতভাবে আমার মনে হয় না, যদি রবি ঠাকুর আজ বেঁচে থাকতেন এবং দেখতেন যে একটি সুন্দর মাতৃ আরাধনার মধ্যে দিয়ে ছাত্রছাত্রীরা একে অপরের কাছে আসছে, তাদের মধ্যে ভ্রাতৃত্ব বোধ বাড়ছে, সেটা দেখে তিনি কোনোদিন এটা না করতেন, আমার মনে হয় না। কিন্তু যেভাবে রবি ঠাকুর কবে কি করেছিলেন সেটাকেও টেনে আনা হলো, এবং সেটা নিয়ে একটা কন্ট্রোভার্সি করা হলো সরস্বতী পুজোর মাঝখানে, এবং সেই বিশ্বভারতী যে বারবার রাজনীতির আঙিনায় অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছে, এটাও ভাবাচ্ছে। ডাইরেক্ট অ্যাটাক বাঙালি আনার উপর। এবার হাওড়ায় যাই চলুন, হাওড়ার রামরাজাতলা, সেখানে সরস্বতী পুজোর দিন ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ ওঠে, এবং সেই অভিযোগ যে সেই উত্ত্যক্ত করার ঘটনায় যারা যারা প্রতিবাদ করেন, সেই ছাত্রীর বাবা প্রতিবাদ করাতে তাকে মারধর করা হয়, রীতিমতো মেরে তার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ হয়। 3 জনের বিরুদ্ধে অভিযোগ, অভিযুক্তদের মধ্যে 2 জনকে পাকড়াও করেছে পুলিশ, 1 জন ফেরার। এটাও হয়েছে রামরাজাতলায়। কেন পুলিশ ছিল না? কেন হবে এটা? তার মানে কি আমাদের রাজ্যে অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল, তাদের আনাগোনা যাতায়াত বাড়ছে? না হলে আগে আমাদের এই বাংলায় পাড়ায় মেয়েরা সরস্বতী পুজোর দিন বাসন্তী রঙের শাড়ি পরে নিরাপদে ঘুরতে পারত, কারো
ক্ষমতা থাকতো না তাদের দিকে চোখ তুলে তাকানোর কিংবা তাদের কটূক্তি করা কিংবা উত্তক্ত করা তো অনেক দূরের কথা। পুলিশ আসার আগে পাড়ায় যারা থাকতো, পাড়ার লোকজন, তারাই তাদেরকে থামিয়ে দিত যদি কেউ ভুল করে করতো না কেউ। কিন্তু এখন দেখুন, যিনি প্রতিবাদ করলেন মেরে তার মাথা ফাটিয়ে দেওয়া হলো। একাধিক এক্সাম্পল মনে পড়ছে। শাসক দলের জন্য হচ্ছে এটা, নাকি নোংরা রাজনীতি রানাগোনা বাংলায় সেই কারণেই এটা হচ্ছে? আমরা বাঙালিরা সভ্য, আমরা বাঙালিরা রীতিমতো প্রাউড আমাদের সভ্যতা নিয়ে। সেই সভ্যতাকেই, সেই বাঙালিয়ানাকে ধূলিসাৎ করছে এমন ঘটনা, এমন লোকজনের। এর পেছনে দায়ী একমাত্র, বিশ্বাস করুন, একমাত্র নোংরা জঘন্য রাজনীতি। ঠিক কি হয়েছিল এখানে একটি বক্তব্য পাওয়া গেছে, শুনুন। হ্যাঁ, আমি একটু দূরে ছিলাম, দেখলাম যে প্রচুর মারপিট হচ্ছে। একটা ছেলে একদম এরকম বালা ছিল হাতে, বালা দিয়ে তা ওটা তো বলছে বাবা, পুরো মেরে মাথা দিয়ে একদম গল গল করে রক্ত পড়ছে। তারপর বাবাটা হেঁটে হেঁটে যাচ্ছে, টোটো ধরে বলে থানায় যাবেন। মানে মেয়েটাকে নাকি থ্রেট করতো ছেলেটা, ওই হিসাব। হ্যাঁ, আমি গার্জেন, তো আমারও তো একটা মেয়ে আছে। মানে এইসব দেখে ভীষণ ভয় লাগছে। মানে পরিস্থিতি এত বাজে যে মেয়েকে কোথাও যে ছাড়বো সেটাও মানে পারা সম্ভব হচ্ছে না। কম বয়সী মেয়ে, ক্লাস 10-এ পড়ে, তো দাঁড়িয়েছিল বাবার সাথে, ওরা কন্টিনিউ লাগছিল, যার বিনিময়ে বাবা প্রোটেস্ট করতে, বাবাকে 3 জন, তো বাবাকে রীতিমতো একটা লোহার বালা দিয়ে মেরেছে, মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। তারই বিনিময়ে প্রত্যেকটা মানুষ প্রোটেস্ট করেছে। ইফটিজিং, একদম রাইট নাও, ইফটিজিং উত্তক্ত করছিল, যার জন্যই আজকে এই ঘটনাটা ঘটেছে। মেয়েটি 16 নম্বর ওয়ার্ডে নিচু বাঁধগোড়া প্রাথমিক বিদ্যালয়ে সরস্বতী পুজোর আয়োজন স্কুল করেইনি। তালাবন্ধ অবস্থায় স্কুলের গেটের সামনে প্রতিমা রেখে পুজো করলেন স্থানীয়রা। কেন পুজোর আয়োজন করা হয়নি? ছোটবেলা থেকে দেখে এসছি সরস্বতী পুজোর দিন, সরস্বতী পুজোর দিন স্কুলে স্কুলে পুজো হবে। ছাত্রছাত্রীরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে এই দিনটার জন্য। কিন্তু এই স্কুলে কেন পুজোর আয়োজন করা হয়নি তা স্পষ্টভাবে কেউই জানতে পারেননি। ব্যাপক উত্তেজনা হয় এলাকায়। ঘটনাস্থলে বোলপুর থানার পুলিশ পৌঁছয় এবং পুলিশের উপস্থিতিতে গোটা সরস্বতী পুজোর কাজ সম্পন্ন হয়। ভাবতে পারছেন, পুলিশ দাঁড়িয়ে রয়েছে, পুজো হচ্ছে। এ ছবি বাংলায়, মাফ করবেন, আগে দেখিনি। আমাদের ছোটবেলায় এ ছবি আমরা দেখিনি। আর এর পেছনে একটাই কাজ, একটাই নাম, রাজনীতি। এই রাজনীতি এতটাই নোংরা হয়ে গেছে, বিশেষ করে বিগত 5-6 বছরে, সেখান থেকে বাগদেবীও নিজেকে সরিয়ে রাখতে পারলেন না। তার আরাধনার দিনও সর্বত্র এই ছবি ধরা পড়ল। সরস্বতী পুজো হচ্ছে, পুলিশি পাহারায়। এক জায়গার ছবি নয়, একাধিক জায়গায় এই একই ছবি। এর নেপথ্যে কি বিজেপি, তৃণমূলের ধর্মান্ধ রাজনীতি রয়েছে? সরাসরি প্রশ্ন করছি, ধর্মান্ধ রাজনীতি। মনে মনে জানেন তো, আমরা এই প্রশ্নের উত্তরটা জানি। এই প্রশ্ন আমরা মনে মনে করলেও এর উত্তর না বুক বাজিয়ে দিচ্ছেন নেতারা নিজেরাই। আমরা আমজনতা এই প্রশ্ন করতে ভয় পাচ্ছি, কোথাও কুণ্ঠা বোধ করছি। সত্যি আমাদের বাংলায় রাজনীতি এতটা নিচে নেমে এসছে, ধর্মান্ধ রাজনীতি হচ্ছে। প্রশ্নটা করতে পারি না লজ্জায়, কিন্তু নেতারা না বুক বাজিয়ে ওর উত্তর দেয়। একাধিক তৃণমূল, বিজেপি, সবাই। সুকান্ত মজুমদার আজ সারাদিন যে ছবি আমরা সরস্বতী পুজো নিয়ে দেখলাম, সেই পরিপ্রেক্ষিতে কি বললেন শুনবো। कोलकाता में आज पुलिसी की तत्परता के अंदर, मतलब पुलिस को वो रखकर उसके बाद वहाँ पे सरस्वती पूजा किया जा रहा है। तो मैं इस अवसर पर ममता बनर्जी को कांग्रेचुलेट करना चाहता हूँ, क्योंकि उन्होंने सपना देखा था कि पश्चिम बंगाल को वो धीरे धीरे पश्चिम बांग्लादेश बनाएंगे। तो बांग्लादेश में जैसे पुलिस और आर्मी की सुरक्षा के बीच दुर्गा पूजा होती है और बाकी पूजा भी होनी पड़ती है, उसके बावजूद भी अटैक हो जाते हैं, तो मूर्तियां तोड़ी जाती है। आज कलकत्ता में भी ममता बनर्जी ने कुछ हद तक उन्होंने सफल हो गया
कि आज सिर्फ कलकत्ता नहीं, उसके साथ बनगा जो कॉन्स्टिट्यूएंसी है उसमें हरिनघाटा में जिस प्राइमरी स्कूल में तृणमूल कांग्रेस के बूथ सभापति ने, बूथ प्रेसिडेंट ने धमकाया था लोगों को कि हम सरस्वती पूजा नहीं करने देंगे, वहां पे भी रैफ निकला है। और उसके साथ साथ मालदा सहित बहुत जगह पे जहां पे भी डेमोग्राफी हिंदू जहां पे घट गया है, हर जगह पे सरस्वती पूजा के दौरान पुलिस तैनाती करना पड़ रहा है। ये বেশ, শুভেন্দু অধিকারী তারও বক্তব্য রয়েছে, শুনবো। আমাদের নদিয়া জেলার নগর উপরাতে গতকাল আমি পুষ্পাঞ্জলি দিয়েছিলাম গ্রামে। আজকে র্যাব পুলিশের উপস্থিতিতে দাসপাড়া প্রাথমিক বিদ্যালয়, যেখানে জিহাদি আলামিন মন্ডল পুজো করতে দেওয়া যাবে না বলেছিল, সেখানে পুজো হয়েছে। এবং আজকে নদিয়ার চাপড়াতেও থানার ওসি বা আইসি নতুন প্রতিমা কিনে নিয়ে পৌঁছে দিতে বাধ্য হচ্ছেন। তার মানে হিন্দুদের জাগরণ ঘটছে। আমরা পরিষ্কার ভাবে বলতে পারি, এই সরকারের যদি বিদায় না দেন তাহলে হিন্দুদের ক্ষেত্রে 26 সাল হলো শেষ নির্বাচন। এরপরে পশ্চিমবঙ্গের অবস্থা কাশ্মীরের মতো হবে। মদন মিত্র তৃণমূল কংগ্রেসের, তিনি কি বলছেন শুনুন। অবশ্য তিনি যোগেশ চন্দ্র নিয়েই কথাটা বলেছেন, বাকি দিয়ে তিনি কোনো কথা বলার প্রয়োজন মনে করেননি। তাও সরস্বতী পুজো নিয়েই তো বলেছেন, শুনুন তৃণমূলের বক্তব্য। যে তৃণমূল গুন্ডামি করে না, এটা প্রমাণ হয়। তৃণমূল ইচ্ছে করলেই রাস্তায় কেন, বাড়ির ভেতরে কেন, বাড়ির ছাদে অব্দি পুজো করতে পারত। যদি তৃণমূল মনে করত প্রিন্সিপালের ঘরে পুজো করতে পারত। কিন্তু তৃণমূল বলেছে যে তুমি অসভ্য, তাই ইতর আচরণ করে রাস্তায় পুজোকে নাবিল দে। ভুলে গেলে কাকে পায়ের তলায় রাস্তায় নামাচ্ছ? নিজের মাকে, সরস্বতী দেবীকে, যার শিক্ষায় তুমি আজকে প্রিন্সিপাল হয়ে বসে আছো। এই যে কথাটা উঠেছে না, সাবির মেরেছে। কে মেরেছে? সাবির মেরেছে। সাবির একজন বাচ্চা ছেলে, যুবক, ছাত্র রাজনীতি করে। তুই নোংরামি করেছিস, তোকে মেরেছে। তো সাবিরের জায়গায় তাহলে আমরা ঠিক আছে, এবার থেকে আমরা আবিরকে দিয়ে মারাবো, বারণ করে দেবো। না 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 না, এত সহজ নয়। কেউ নোংরামি করেছে বলে কেউ মেরে চলে যাবে? আরে পুলিশ আছে, আইন আছে মদন বাবু। মদন বাবু, পুলিশ আইনকে তো আপনি খুব ভালোভাবে চেনেন, শ্রীঘরটাও দেখে এসছেন, তারপরে এই কথাটা বলতে পারলেন? সমস্যা হচ্ছে তৃণমূল পুজো করে না, বিজেপি পুজো করে না, পুজো মানুষ করে, পুজো বাঙালিরা করে, বাংলার মানুষ করে। আর বাঙালিদের ধর্ম দিয়ে ভাগ করা যায় না। বাংলা এই কালচার চেনে না, বাঙালিকে ধর্মে বাটোয়ারা করা যায় না। তবু 2021-এর পর থেকে এই রাজনীতি আরো প্রকট হয়েছে, এবং সেই রাজনীতি প্রকট করার যারা কাণ্ডারি, তাদের সবাইকে আপনারা চেনেন। বিশ্বাস করুন, বাঙালি এই রাজনীতি চায় না। এবং আজকে দিনের শেষে আপনাদেরকে যতগুলো বক্তব্য শোনাবো এবার, সেগুলো বাঙালিদের বক্তব্য, বাঙালি মননের বক্তব্য। এবং শুনুন, নেতারাও শুনুন আর বুঝুন। দেখুন, খুবই বাজে জিনিস হচ্ছে এটা। মানে আমাদের কলকাতা ছেড়ে চলে যাওয়া উচিত। এই যদি পরিস্থিতি থাকে, শহরের পরিস্থিতি, যদি কোনো অ্যাডমিনিস্ট্রেশন নেই, কিছু নেই, আর কি ভালো হতে পারে? মানে আর কি খারাপ হতে পারে? এর চেয়ে ভালো আমরা আশা করেছিলাম যে এই গভর্নমেন্ট থাকলে ভালো হবে, কিন্তু কিছুই হয়নি। হ্যাঁ, রাজনীতি তো হবেই, এরকম সরকার থাকলে তো হবেই, সব জায়গায় কাটমানি তো হবেই। সব ধর্মের সব রকম ইয়ে আছে, অধিকার আছে। সব সবাই নিজের নিজের ধর্মের করতে পারে, আরাধনা করতে পারে। কে পুলিশ পাহারা দিয়ে করবে, দিস নট গুড। এটা আগে যে অনেক প্রবলেম হবে। এটা তো কখনোই কাম্য নয়। অন্তত পশ্চিমবঙ্গে যে এরকম হবে, এটা বাংলাদেশে এখন যে সাম্প্রতিক পরিস্থিতি হতে পারে। শুনেছি ঢাকা প্রেস ক্লাবে ওখানে পুজোই করতে দেয়নি, সরস্বতী পুজো। পশ্চিমবঙ্গে এটা তো অসম্ভব কল্পনা বলা যায়, কিন্তু হচ্ছে বাস্তবে। শুনুন শুনুন, আমজনতার কথা শুনুন। এটা বাংলার কালচার নয়, এবং বিশ্বাস করুন এর জন্য শাসক বিরোধী সবাই দায়ী। কারণ আপনারাই এই ধর্মান্ধ রাজনীতির পথ বেছে নিয়েছেন মামুলি কয়েকটা ভোটের জন্য, নিজেদের চেয়ারগুলো ধরে রাখার জন্য। চেয়ার থাকবে না যদি বাঙালি যা চায়। চেয়ারের মোহ ছাড়ুন, বাঙালির ভাবুন, বাংলার কথা ভাবুন। লগ্নি আনুন, কেন্দ্র থেকে লগ্নি আনুন, রাজ্যে লগ্নি আনুন, রাজ্যের মানুষের বিকাশ করুন, নিজেদের বিকাশ করবেন না। যে নোংরা রাজনীতি এই মুহূর্তে চলছে বাংলায়,
বাঙালি সেটা চায় না। বাঙালি ধর্মান্ধ রাজনীতি চায় না, বাঙালি উন্নয়নের রাজনীতি চায়। তাই জন্য 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল। এবার তৃণমূল কংগ্রেসেরও ভাবা দরকার তারা আগামী দিন আগামী প্রজন্মর কাছে কোন বার্তা দিয়ে যাবে। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি। 2011 সালে ক্ষমতায় আসা তৃণমূল কংগ্রেস আজ পর্যন্ত বাংলায় কতগুলো শিল্প আনলো সেই দিকে চোখ রাখবো, কারণ ফেব্রুয়ারির 5 এবং 6 তারিখ হবে বিশ্ব বাণিজ্য সম্মেলন এই বাংলায়।